Hello friends, welcome to Cinetalk. Imagine a world without Hollywood. যদি হলিউড না থাকতো তাহলে কি আমরা পেতাম হিচককের মতো একজন ফিল্ম মেকারকে, বা স্ট্যানলি কিউব্রিক, বা অরসন ওয়েলস, বা এখনের নোলান? কিছুই পেতাম না আমরা। স্পাইডারম্যান বা ব্যাটম্যান, জুরাসিক পার্কের ডাইনোসরস, বা এই লালা ল্যান্ডের মতো একটা ম্যাজিক্যাল একটা ড্রিম একটা ওয়ার্ল্ড। এসব কিছুই আমরা পেতাম না যদি হলিউড না থাকতো। কিন্তু এসব বাদেও যেটা আমরা মেইনলি যেটা পেতাম না সেটা হচ্ছে সিনেমা যেভাবে আমরা দেখি বা যেভাবে আমরা সিনেমার সাথে এঙ্গেজ করি, সেটা কিন্তু অনেকটা শেপ হয়েছে থ্যাঙ্কস টু হলিউড। তো হলিউড কিভাবে সেটা করলো আর কিভাবে হলিউডের সৃষ্টি হলো, আজকের এপিসোডে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা একটু পেছনে ফেরত যাই, গিয়ে দেখি যে হলিউড কিভাবে তৈরি হলো, কিভাবে সৃষ্টি হলো, কিভাবে এটা হয়ে গেল আমাদের পুরো ওয়ার্ল্ডের একদম ফিল্মের হাব, কিভাবে সেটা ডিসাইড করে দিল যে ফিল্ম কিভাবে দেখতে হবে, কিভাবে বানাতে হবে। 1911-এর আগে যত ফিল্মস বানানো হতো আমেরিকাতে, সেটা অ্যাকচুয়ালি ইস্ট কোস্টে বানানো হতো। তো ইস্ট কোস্টে আমরা একটু ম্যাপটা একটু যদি দেখে নিই, তাহলে আমরা দেখতে পাই যে নিউ ইয়র্ক আর নিউ জার্সি, সেখানেই ম্যাক্সিমাম ফিল্মসগুলো বানানো হতো। আমাদের প্রথম এপিসোডে আমি একটু কথা বলেছিলাম থমাস আলভা এডিসনকে নিয়ে, আবার আমরা একটু পরেই ওনার ব্যাপারে কথা বলবো। কিন্তু আমরা বলেছিলাম যে ফার্স্ট যে ওয়ার্ল্ডের যে ফার্স্ট মুভি স্টুডিও ব্ল্যাক মারিয়া, সেটা ওয়েস্ট অরেঞ্জ নিউ জার্সিতে ছিল। এই বেশিরভাগই ফিল্ম মেকাররা ওরা সবাই এরকমভাবে যে ম্যানুফ্যাকচার, তখন এরকম একটা ইন্ডাস্ট্রিয়াল টার্মস ইউজ করা হতো ফিল্ম বানানোর ক্ষেত্রে, তো ওরা সবাই এই এরিয়াটাতেই ওরা কাজ করত। হলিউড তাহলে কি? হলিউড অ্যাকচুয়ালি ছোট একটা গ্রাম যেটা ক্যালিফোর্নিয়াতে লোকেটেড। তো কেন সেটা শিফটটা কেন হলো, যে এই ইস্ট কোস্ট থেকে কেন সবাই চলে গেল হলিউডে, সেটা বোঝার জন্য আমাদের একটু আগে জানতে হবে যে অ্যাকচুয়ালি একটা যেই জায়গাটাতে আগে ফিল্ম হাব ছিল সেটার নাম ছিল ফোর্ট লি। এই জায়গাটাতে মোস্ট অফ দ্য ফিল্মস ইন হলিউড ওয়ার মেড দেয়ার। কিন্তু অনেক কারণে ফিল্ম মেকার্সরা এখান থেকে সবাই অ্যাকচুয়ালি কাইন্ড অফ পালিয়ে চলে যায় ক্যালিফোর্নিয়াতে। ফার্স্ট রিজন অফকোর্স ছিল যে ক্যালিফোর্নিয়ার যে ওভারঅল ক্লাইমেটটা থ্রু আউট দ্য ইয়ার, এটা খুব প্লেজেন্ট একটা ওয়ার্ম একটা ক্লাইমেট থাকে, যেটা মানে কাজ করার জন্য সুটেবল। অলসো এখানে বিভিন্ন রকমের লোকেশনস অ্যাভেলেবল ছিল, যেমন এখানে বিচ আছে, এখানে ফরেস্ট আছে, মাউন্টেন্স আছে, ডেজার্ট ল্যান্ডস্কেপ আছে, বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ অ্যাভেলেবল আছে ক্যালিফোর্নিয়াতে ইজিলি। আর যদি নিউ জার্সি, নিউ ইয়র্ক এসব জায়গাগুলোর কথা আমরা বলি, তাহলে মোস্টলি স্টুডিও ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে হতো। কিন্তু ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যেই খুব সুন্দর শুটিং লোকেশনস অ্যাভেলেবল ছিল। সেটা প্রথম, যে ক্লাইমেট আর লোকেশন। সেকেন্ডলি এখানে খুব চিপ ছিল, লেবার চিপ, অলসো এই যে রিয়েল এস্টেট সেটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যেত। যেহেতু এটা খুব একটা রুরাল এরিয়া ছিল, মানে হাতে গোনা কয়েকজন, মানে 5-6টা ফ্যামিলি ম্যাক্সিমাম এখানে থাকতো অ্যাকচুয়ালি। এটা একদম একটা রুরাল একটা এরিয়া ছিল। সো ল্যান্ড খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যেত। তো স্টুডিও বানানোর ব্যাপার বা এরকম কিছু একটা সেট বানানোর ব্যাপার খুব ইজিলি এখানে হয়ে যেত। জমি কেনার ব্যাপারটা খুব ইজি ছিল। কিন্তু এখন আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হচ্ছে এডিসন। অ্যাকচুয়ালি আমি আমাদের ফার্স্ট এপিসোডে আমি বলেছিলাম যে এডিসন রেসপন্সিবল ছিলেন, যে একটা ফিল্ম হিস্ট্রিতে ওনার একটা বিশাল বড় আবেদন আছে, সেটা ডিরেক্ট বা ইনডিরেক্ট দুভাবেই দেখা যেতে পারে। ইনডিরেক্টলি পারহ্যাপস এডিসন লেড টু দ্য ক্রিয়েশন অফ হলিউড। কীভাবে? আমি বলেছিলাম যে এডিসন একজন খুব ব্রিলিয়েন্ট একজন ইনভেন্টর ছিলেন, ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি একজন স্টঞ্চ বিজনেসম্যান ছিলেন। যে বিজনেসের দিক থেকে উনি খুব বেশি ভাবতেন, প্রফিটস, উনি খালি এটাই ভাবতেন কীভাবে ওনার এম্পায়ারটাকে বড় করা যায়, কীভাবে এইভাবে উনি এনশিওর করবেন যে ওনার যাতে কাইন্ড অফ এ মনোপলি যাতে চলে অন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এডিসন 1891-এ ওনার যে কিনেটোগ্রাফ ডিভাইসটা যেটা আমরা দেখেছিলাম, এটাকে উনি পেটেন্ট করে দিলেন। কিন্তু উনি সেখানেই থামলেন না, উনি যত ওরা মুভি ক্যামেরা বের করতো সবগুলো উনি পেটেন্ট করে দিতেন ওদের কোম্পানির নামে। এছাড়া অন্য যা ক্যামেরাস বা যা প্রজেকশন ডিভাইস বের করা হতো সবগুলো ওরা পেটেন্ট করে নিত। এই কারণে
যে ফিল্ম প্রডিউসাররা বা ফিল্ম ডিস্ট্রিবিউটাররা, এক্সিবিটাররা সবার খুব হাই ফিজ পে করতে হতো এডিসনকে। সো ইদার ইউ উড হ্যাভ টু পে ফিজ বা এটা লিগাল অ্যাকশন নেওয়া হতো ওদের এগেনস্টে। মানে যদি কেউ এডিসন ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে কাজ না করতো বা ওদের মানে প্রপারলি ওদের ক্রেডিট না দেওয়া হতো বা ওদের সাথে যদি কাজ না করতো, তাহলে এডিসন ওদের এগেনস্টে কেস করে দিতেন। সো এইভাবে একটা খুব বাজে একটা পরিস্থিতি ছিল এখানে। তো এটা থেকে অ্যাকচুয়ালি এসকেপ করার জন্য ফিল্ম মেকার্সরা ওইখান থেকে পালিয়ে সবাই হলিউড চলে যায়, কারণ এখানে ওভারঅল সব কিছু মানে একটু বেটার একটা ছিল, মানে বেটার কন্ডিশনস অফ ওয়ার্কিং ইন এভরি ওয়ে, মানে ক্লাইমেট, ল্যান্ডস্কেপ। এটা ছাড়াও ওই যে এডিসনের যে একটা এরকম ওনার যে একটা মোনোপলি, এটার এফেক্টটা এত দূরে তো আসতে পারছে না, তাই ওরা সবাই ওখানে পালিয়ে চলে গেল। আর এখানেই অ্যাকচুয়ালি বানানো হলো ফার্স্ট হলিউডের যে ফিল্মটা। এটা একটা শর্ট ফিল্ম ছিল, মেড বাই D.W. গ্রিফিথ ইন ওল্ড ক্যালিফোর্নিয়া। D.W. গ্রিফিথ বানান হলিউডে ফার্স্ট পিকচার বা ফার্স্ট মোশন পিকচার ইন ওল্ড ক্যালিফোর্নিয়া 1910-এ। কিন্তু D.W. গ্রিফিথ কিন্তু এর আগেও ফিল্মস বানিয়েছেন ফর এডিসন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। উনি এর আগে ওই ফোর্ট লিতে প্রচুর ফিল্মস বানিয়েছেন, 400টা মতো ফিল্মস বানিয়েছেন। অফকোর্স নট ফিচার লেন্থ, শর্ট ফিল্মস, ওয়ান রিলার বলা হয় যেগুলোকে। আমাদের ফার্স্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম যে একটা সিঙ্গল একটা পার্টিকুলার ইভেন্ট, অনেক সময় সেটাতে ন্যারেটিভও দেওয়া হতো, গল্পও থাকতো। কিন্তু যখন উনি হলিউডে মুভ করলেন, তখন সেখানে বেটার অ্যাটমসফিয়ার পাওয়াতে, বেটার ওয়ার্কিং কন্ডিশনস পাওয়াতে উনি আরও বেটার কাজ করতে শুরু করলেন সেখানে। এখন আমাদের কিছুটা আমরা আজকে ডিসকাশন রাখবো অন D.W. গ্রিফিথ, কারণ হি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিগার ইন দ্য হিস্ট্রি অফ সিনেমা, শুধুমাত্র হলিউডের ক্ষেত্রে না, ইন ওয়ার্ল্ড সিনেমা। সো D.W. গ্রিফিথ জন্মেছিলেন জানুয়ারি 22, 1875-এ। গ্রিফিথ কিন্তু নিজের ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যাজ অ্যান অ্যাক্টর। উনি এডিসন ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা ফিল্মেই কাজ করেছিলেন, নাম রেস্কিউড ফ্রম এন ইগলস নেস্ট। একটু আমরা সেই মুভির একটা ছোট ক্লিপ দেখে নিচ্ছি। এরপরে উনি কন্টিনিউয়াসলি ফিল্মে কাজ করতে থাকেন। প্রথমে এডিসন ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য কাজ করেন, এরপর বায়োস্কোপ নামের একটা কোম্পানি, সেটার জন্য কাজ করেন। এরপরে আফটার মুভিং টু হলিউড অফকোর্স উনি নিজে অ্যাজ এ ডিরেক্টর, এর আগেও ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, কিন্তু এখানে যাওয়ার পরে, হলিউডে যাওয়ার পরে উনি যেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফিল্মটা বানান, সেটার নাম দ্য বার্থ অফ এ নেশন, যেটা 1915-এ রিলিজ হয়। এখন এই ফিল্মটা ব্যাপারে একটু ডিসক্লেমার দেওয়া জরুরি, যে এখন যদি আমরা ফিল্মটা দেখি, তখন আমরা দেখতে পাই যে ফিল্মটা যে প্লটটা বা যা মেসেজটা ফিল্মটা দেওয়ার চেষ্টা করছে, সেটা খুব রেসিস্ট। কীভাবে রেসিস্ট? সেটা হচ্ছে যে আফ্রিকান আমেরিকানসরা, ওদেরকে খুব বাজে দেখানো, আর হোয়াইট সুপ্রিমেসি যে জিনিসটা, সেটাকে সাপোর্ট করা আর প্রপাগেট করা এই ফিল্মটার একটা দিক আছে, যেটা তখনও লোকজন বুঝতে পেরেছিল যে এটা একটু প্রবলেম্যাটিক ইন সাম ওয়েজ। কিন্তু এটা এতটা হিট হয়েছিল, এত ক্রিটিক্যালি সাকসেসফুল আর এত ভালো ছিল অ্যাজ এ ফিল্ম আর কি। যদি আমরা টেকনিক্যাল সাইড থেকে কথা বলি, এটা এতটাই ইনফ্লুয়েন্সিয়াল যে এখনও ইনফ্যাক্ট ওয়েস্টেও, আমেরিকাতেও ফিল্ম স্কুলে এই ফিল্মটা দেখানো হয়। ওদেরও পড়ানোর আগে এই ডিসক্লেমারটা দেওয়া হয় যে আমরা যা দেখতে যাচ্ছি এটা একদম আউটডেটেড, এটা রেসিস্ট কনসেপ্ট, খুব ব্যাকডেটেড, এরকমভাবে ভাবা উচিত না, এইসব বলে। বাট স্টিল ফিল্ম মেকার্সদের এটা পড়তেই হয়, এই ফিল্মটা অ্যাকচুয়ালি পড়তে হয়, বিকজ এই ফিল্মটার মধ্যে আর্টিস্টিক এরকম ইনোভেশনস আমরা দেখতে পাই সিনেমার মধ্যে, যেটার জন্য অফকোর্স D.W. গ্রিফিথকে এখনও মনে করা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম মেকার্স এভার। অ্যালফ্রেড হিচকক, সত্যজিৎ রায়, এরকম সবাই বড় বড় যত ফিল্ম মেকার্সরা আছে, সবাই অ্যাকসেপ্ট করেছেন যে D.W. গ্রিফিথ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিল্ম মেকার্স অফ অল টাইম। কেন? সেটা বোঝার জন্য আমাদের এটা দেখতে হবে যে D.W. গ্রিফিথ যে সিনেমা যে একটা আর্ট ফর্মও হতে পারে, সেটা যে শুধুমাত্র একটা গল্প বলার মিডিয়াম, যে একটা মিডিয়াম অফ কমিউনিকেশন, বা এটা একটা ডাইডাক্টিক মিডিয়াম, মানে নলেজ শেয়ার করার মিডিয়াম, এটার থেকেও বেশি কিছু। এটা একটা আর্ট ফর্ম, এটাকে একটা আর্টের মতো আমরা ইউজ করতে পারি। সেটা কিন্তু D.W. গ্রিফিথ ওয়ান অফ দ্য ফার্স্ট, অর ইফ নট দ্য ফার্স্ট, দেন ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল টু ডু দিস। সেটা কীভাবে? এখন যদি আমরা একটু আর্টের ব্যাপারে কথা বলি, সো এই যে আর্ট জিনিসটা কিন্তু একটা সাবজেক্টিভ ব্যাপার। তো আমার কাছে যেটা আর্ট মনে হয়, সেটা আর 5 জনের কাছে আর্ট মনে নাও হতে পারে। তো আরেকজনের কাছে কিছু একটা আর্ট মনে হবে, আমি সেটা নাও মানতে পারি। সো আর্ট কী জিনিস?
বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে সেটা বুঝে নেবে। কিন্তু একটা কথা যেটা সবাই অনেক সময় বলে থাকে যে একটা জিনিসকে আমরা একটা আর্ট ফর্ম বা একটা আর্ট ওয়ার্ক হিসাবে তখনই বুঝতে পারি যদি এটার সাথে কোনো রকমের একটা ইমোশনাল কানেকশন আমাদের তৈরি হয়। সো এটা একটা পেন্টিং হতে পারে, একটা মিউজিক্যাল পিস হতে পারে, একটা ফিল্ম হতে পারে, যেটাই হোক, যদি সেই ইমোশনাল বন্ডিংটা আমার সাথে ফিল্মটা একটা ইমোশন যদি আমার থেকে না বের করতে পারে সেই আর্ট ওয়ার্কটা, সেটা যাই হোক না কেন, তাহলে সেটাকে আমি আর আর্ট হিসাবে আমি সেটাকে মানবই না। সো অনেক সময় আমরা এরকম দেখি যে কোনো আর্ট এক্সিবিশনে বা কোনো পেন্টিং এক্সিবিশনে এরকম অ্যাবস্ট্রাক্ট আর্ট অনেকে মানে অনেকে একটু ভাবেন যে এটা আবার কেমন আর্ট, কিন্তু অনেকে আছে এগুলিকে পছন্দ করেন কেন, কারণ ওদের সাথে সেটা কানেক্ট করতে পারে। তো একটা ফিল্ম যে মিডিয়ামটা ফর এ ভেরি লং টাইম, যেটা আমরা ফার্স্ট এপিসোডে ডিসকাস করেছি, ফর এ ভেরি লং টাইম সেটা শুধুমাত্র মুভমেন্ট আর শুধুমাত্র থিয়েট্রিক্যাল প্রোডাকশনসই এটা রিক্রিয়েট করছে, এরকম একটা মিডিয়াম ছিল। সেটাকে একটা সিরিয়াস আর্ট ফর্ম কীভাবে হতে পারে, কীভাবে ইমোশনাল কানেকশন একটা ডেভেলপ করতে পারে উইথ দ্য ভিউয়ার, সেটা হয়েছিল থ্রু দ্য ইউজ অফ ক্লোজ আপস। সিনেমার একটা যে খুব পাওয়ারফুল একটা দিক আছে বা একটা পাওয়ারফুল একটা অ্যাবিলিটি যে আছে সিনেমার, সেটা হচ্ছে ক্লোজ আপস নেওয়া। কীভাবে? দেখুন, আমরা যখন কারোর সাথে কথা বলি তখন কিন্তু আমাদের পসিবল না যে আমরা শুধুমাত্র চেহারায় এতটুকু পার্টের মধ্যে আমরা ফোকাস করব, শুধু মুখের ওপরে ফোকাস করব, বা একটা অ্যাকশন হচ্ছে তখন আমরা কোনো একটা পার্টিকুলার বডি পার্টের উপরে ফোকাস করে একটা বিশাল কিছু একটা ইনফরমেশন আমরা দিতে পারি। এটা রিয়েল লাইফে পসিবল না। কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফিতে কিছুটা পসিবল হয়, কিন্তু সিনেমা যেখানে গল্প আছে, গল্পের মধ্যে যে হাইটেন্ড যে ইমোশনের ব্যাপারটা একটা থাকে, লিটারেচারে তো আমি লিখে দিতে পারি, লিটারেচারে সবাই লিখতে পারে যে মানে হি অর শি ইজ ফিলিং সো অ্যান্ড সো, কিন্তু সিনেমাতে সেটা আমি কী করে বোঝাবো? মুখে বলে তো বোঝানো যাবে না, তো কীভাবে বোঝাবো? সো সেটা তখন যদি বডি মুভমেন্টস দিয়েই হোক বা অ্যাকশন দিয়েই হোক, সেটাকে আরও হাইলাইট করার জন্য, আরও এনহ্যান্স করার জন্য এই ক্লোজ আপটা ইউজ করা হয় ইন সিনেমা, যেটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট আর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টেকনিক্স টু ইভোক ইমোশনস। এখন গ্রিফিথকে অনেক সময় এটার জন্য মানে হি ইজ অফেন ক্রেডিটেড অ্যাজ দ্য পার্সন হু অ্যাকচুয়ালি পপুলারাইজড দিস। এই যে ক্লোজ আপ ইউজ করা ফিল্ম, এটাকে পপুলারাইজ করেছেন উনি, কিন্তু শুরু করেননি। অনেকে বলে উনি শুরু করেছেন, কিন্তু এক্স্যাক্টলি শুরু করেননি। আমরা প্রিভিয়াসলি অনেক ফিল্ম দেখতে পারি যেখানে ক্লোজ আপ ইউজ করা হতো ডিফারেন্ট ওয়ে। মানে তখন একদম টাইট যে শটটা আমরা যেটাকে বলি, যে সেটা আমাদের শুধুমাত্র ফেসটা বা যে কোনো বডি পার্ট, কিন্তু এখন শুধু ফেসের কথাই বলছি, যেটাতে ফেসটা শুধুমাত্র একদম ফোকাসে থাকে, এটা আগেও করা হতো না ডিফারেন্ট ওয়ে। আমরা পুরোনো দিনের ফিল্মে অনেক দেখতে পারি যে একদম সাইলেন্ট এরার কথা বলছি আমি, যে স্ক্রিনটা এরকম স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার যেটাই হোক, একটা এরকম রাউন্ড একটা থাকবে, একটা ভিনিয়েটের মতো, বাকিটা স্ক্রিন পুরো ব্ল্যাক থাকবে, জাস্ট ফেসটার মধ্যে একটা এরকম রাউন্ড একটা ফোকাস থাকবে। কিন্তু গ্রিফিথ কিন্তু এই জিনিসটাকে মানে এটা মাঝে মাঝে করা হতো, সবসময় করা হতো না, কিন্তু গ্রিফিথ এটা রেগুলারলি করতেন ওনার ফিল্মসের মধ্যে খুব পাওয়ারফুল ইমোশনস ইভোক করার জন্য। সো এটা ছিল একটা জিনিস, দ্য ইউজ অফ ক্লোজ আপস উইচ হি পপুলারাইজড। সেকেন্ড যে জিনিসটা উনি করেছিলেন সেটা হচ্ছে একটা ঘটনা যখন একটা জায়গায় ঘটছে সেটা আমরা দেখাতে পারি অন স্ক্রিন, কিন্তু সেম টাইমে অন্য জায়গায় অন্য কিছু ঘটছে, সেটা আমি কীভাবে দেখাবো? যে দুটো ঘটনা যে অ্যাট দ্য সেম টাইম ঘটছে ইন টু ডিফারেন্ট লোকেশনস, সেটা আমি কীভাবে দেখাবো? সেটা অ্যাকচুয়ালি গ্রিফিথ একটা জিনিস ইউজ করতেন যেটাকে বলা হয় এখন ক্রস কাটিং, যে ডিফারেন্ট লোকেশনস, ডিফারেন্ট সেটিংস অ্যাট দ্য সেম টাইম, মানে সাইমালটেনিয়াসলি ঘটছে দুটো ঘটনা কিন্তু ডিফারেন্ট লোকেশনসে, সেটা যে ক্রস কাটিংয়ের যে ব্যাপারটা, সেটাও গ্রিফিথ ওনার ফিল্মে ইউজ করতেন। নট দ্য ফার্স্ট ওয়ান, বাট উনি পপুলারাইজ করেছিলেন এই কনসেপ্টটাকে। এছাড়া এই যে ফেড ইন ফেড আউটের যে একটা ব্যাপার আছে, বা ট্রানজিশনস যে একভাবে ইউজ করা যেতে পারে এগুলি ফেড ইন আর ফেড আউটেও একটা মিনিংফুল কিছু একটা হতে পারে ইন আ ফিল্ম, যেটার মিনিং আমরা জেনারেট করতে পারি, যে কীভাবে ট্রানজিশন হচ্ছে একটা শট থেকে আরেকটা শটে কীভাবে যাচ্ছে, সেটা দিয়েও আমরা বিভিন্ন মানে ডিপেন্ডিং অন দ্য স্টোরি, ডিপেন্ডিং অন দ্য ন্যারেটিভ, আমরা বুঝতে পারি যে দ্য ফিল্ম মেকার কী বলতে চাইছে। সেগুলি অ্যাকচুয়ালি গ্রিফিথ শুরু করেছিলেন ইন হিজ ফিল্মস। তো আমি যেটা বললাম যে বার্থ অফ এ নেশন, এটা খুব রেসিস্ট একটা ফিল্ম ছিল, কিন্তু এটা মানে যেটাকে বলে পোলার রেসপন্স এরকম আর কি, মানে অনেক লোক খুব এটার তারিফ করেছে, অনেকে একদম বলেছে এটা বাজে ফিল্ম। তো ব্যাকল্যাশটাও কিন্তু মানে ম্যাসিভ ছিল। অ্যাকসেপ্টেন্সটা বাজে কীরকম হয়েছিল, একটা হোয়াইট সুপ্রিমেসি গ্রুপ আছে নাম KKK, কু ক্লাক্স ক্ল্যান। এই গ্রুপটা অলমোস্ট ওই টাইমে মানে এক্সিস্টই করতো না, কিন্তু এই ফিল্মটা দেখার পরে এই গ্রুপটা আবার চলে আসে। মানে ওরা আবার এই যে মানে ব্ল্যাকসদের বা ওদেরকে মানে ব্ল্যাকসদেরকে সরানো আর হোয়াইটসদেরকে সুপিরিয়ার মনে করা, ওদের যে একটা পলিটিক্যাল একটা ব্যাপার আছে, এই এজেন্ডাওয়ালা যে একটা গ্রুপ, এই গ্রুপটা আবার একটা রিসার্জেন্স হলো এই গ্রুপটার ডিউ টু দিস ফিল্ম।
ইনফ্যাক্ট এই কে এর যে যদি আমরা জাস্ট আপনারা যদি গুগলেও সার্চ করেন তাহলে যে ওদের যে আইকনোগ্রাফিটা আছে, যে ওরা যেরকম জামা কাপড় পরে বা ওদের যে কিছু কিছু প্র্যাকটিসেস আছে, এগুলো কিন্তু আগে মানে অরিজিনাল যে কু ক্লাক্স ক্ল্যান ছিল ওদের কিন্তু এই প্র্যাকটিসগুলো ছিল না। এটা বার্থ অফ এ নেশনের মধ্যে যেভাবে গ্রিফিথ দেখিয়েছিলেন সেইগুলো ওরা অ্যাডপ্ট করে নেয়। তো সিনেমার যে পুরো একটা মানে একটা সোশ্যালি যে একটা বিশাল বড় চেঞ্জ আনতে পারে, ভালো খারাপ দুই রকমভাবেই, এখন খারাপটার কথাই আমরা এখন উদাহরণ দিয়ে বলছি, সেটা কিন্তু এই ফিল্মটা একটা ম্যাসিভ এক্সাম্পল যে একটা ফিল্ম এরকম একটা চেঞ্জ করতে পারে সোসাইটিতে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্যাকল্যাশও প্রচুর ছিল। অনেকে তখন গ্রিফিথকে অনেকে প্রশ্ন করে যে আপনি এরকম একটা রেসিস্ট ফিল্ম কীভাবে বানালেন। তখন গ্রিফিথের উত্তর ছিল যে মানে উনি বলেছিলেন যে উনি একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বিলং করতেন, ওনার ছোটোবেলা থেকে উনি একজন কনজারভেটিভ ফ্যামিলিতে থেকে থেকে বড় হয়েছে, এই জন্য ওনার উপরে তার প্রভাব পড়েছে, উনি এরকম লিটারেচার কনজিউম করেছেন। কিন্তু উনি যে ব্যাকল্যাশটা পেয়েছেন সেটাকে কিন্তু উনি ছেড়ে দেননি। উনি একটা ফিল্ম বানান অ্যাজ এ রিপ্লাই টু অল দ্য ব্যাকল্যাশ দ্যাট হি রিসিভড। এটার নাম দিয়েছিলেন উনি ইনটলারেন্স। চলুন আমরা ইনটলারেন্সের একটা ছোটো ক্লিপ দেখে নিই। ক্লিপটা দেখেই বুঝতে পারছেন যে এরকম টাইপের ভিজুয়ালস ক্রিয়েট করা আজকের দিনেও আমাদের অবাক করে দেয়, যে কিভাবে এমন সেটটা কিভাবে ডিজাইন করা হলো, কিভাবে এরকম মুভি বানানো হলো এত আগে। সো এটাই হচ্ছে গ্রিফিথের গ্রেটনেস, যে ওনার কাছে এরকম সব স্টোরিজ ছিল, উনি এইভাবে স্টোরিগুলি লিখতেন, এইভাবে স্টোরিগুলি উনি বানাতেন যাতে উনি এরকমভাবে এটাকে ফিল্মের যখন ল্যাঙ্গুয়েজ উনি কনভার্ট করতেন, ফিল্ম ল্যাঙ্গুয়েজ ইউজ করে যখন উনি আমাদেরকে দেখাতেন, ছবি ইউজ করে আমাদের দেখাতেন, তখন এরকম প্রভাব একটা সবার উপরেই পড়তো, ভালো হোক আর খারাপ হোক। সো এইভাবে যে সিনেমাকে ইউজ করা অ্যাজ এ মিডিয়াম, সেটা গ্রিফিথ এভাবে শুরু করেছিলেন। গ্রিফিথের যে লাস্ট ফিল্মটা ছিল, ফিল্মটার নাম দ্য স্ট্রাগল। মজার ব্যাপার হচ্ছে, মজার না, একটু দুঃখের ব্যাপার, সেটা হচ্ছে ফিল্মটার নাম দ্য স্ট্রাগল, আর অ্যাকচুয়ালি গ্রিফিথের যে শেষ দিনগুলো এগুলো স্ট্রাগলেই কেটেছিল। আমরা আমাদের প্রিভিয়াস এপিসোডে যখন আমরা দাদা সাহেব ফালকেকে নিয়ে ডিসকাস করেছিলাম, তখন আমি বলেছিলাম যে ওনার জীবনের শেষের দিকটা ওনাকে কেউ মনে রাখেনি, আর একদম গরিব হয়ে গেছিলেন, মানে কোনো টাকা পয়সা ছিল না। গ্রিফিথের ক্ষেত্রে যদিও উনি একদম মানে টাকা পয়সা এরকম ছিল না, এরকম ওনার হয়নি, বিকজ উনি প্রচুর টাকা রোজগার করেছিলেন থ্রু আউট হিজ ক্যারিয়ার, এত ফিল্মস বানিয়েছেন, মানে যেটাকে ব্লকবাস্টার বলি আমরা এরকম ফিল্মস। কিন্তু উনি কাজ পেতেন না, ওনাকে আর কাজে নেওয়া হতো না, উনি কোনো কাজই করেননি। ওনার যে ল্যাটার ইয়ার্সগুলো, মারা যাওয়ার কয়েক বছর উনি কোনো কাজ করতেন না, আর মোরলেস ওনাকে খুব একটা মনেও রাখেনি কেউ। সো এটা একটা খুব আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, যেটা আমরা দেখে থাকি অ্যাকচুয়ালি। মানে যদি আমরা ফিল্মের হিস্ট্রিতে দেখি, যে বড় যে আর্টিস্টরা থাকে, যেটা যে কোনো করে, শুধু ফিল্ম মেকারই না, সিনেমাটোগ্রাফার হতে পারে বা সিঙ্গার হতে পারে, ভোকালিস্ট, মিউজিক ডিরেক্টর, এরকম প্রচুর এক্সাম্পলস আছে যারা মানে বাই দি এন্ড অফ দেয়ার ক্যারিয়ার ওদের জানি কেন এটা হয় যে ওদের ইন্ডাস্ট্রি ভুলে যায় বা ওরা কাজ পায় না। আমরা আমাদের কিছু এপিসোডে আমরা এরকম কিছু পার্সোনালিটিস নিয়েও কথা বলবো, ওদের লাইফ দেখবো কেন এটা হয়েছিল। বাট এনিওয়ে, আমরা এখন আবার হলিউডে ফেরত আসছি। গ্রিফিথ 1910-এ যে বানিয়েছিলেন ইন ওল্ড ক্যালিফোর্নিয়া, যেটা মনে করা হয় দ্য ফার্স্ট ফিল্ম শট অ্যান্ড মেড ইন হলিউড। এরপরে 1911-এ নেস্টার স্টুডিওজ নামে যে স্টুডিওটা খোলা হয়, সেটাকেই মনে করা হয় ফার্স্ট ফিল্ম স্টুডিও অফ হলিউড। এরপর থেকেই হলিউডে মানে ফিল্ম মেকার্সরা অনেক, মানে শুধুমাত্র যে এইখান থেকে নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে আসছিলেন সেটাই না, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ফিল্ম মেকার্সরা অ্যাকচুয়ালি আসছিলেন হলিউডে ফিল্ম বানানোর জন্য। আফটার ওয়াচিং দেয়ার ফিল্মস, আফটার নোয়িং যে এখানে মানে কাজ করার এনভায়রনমেন্ট, ওয়ার্ক কালচার সব কিছু খুব ভালো, চলে আসছিলেন। আরও অনেক পলিটিক্যাল রিজনসও আছে, যে জার্মানি থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে বিভিন্ন ফিল্ম মেকার্সরা, বড় বড় ফিল্ম মেকার্সরা এসে ফিল্মস বানাচ্ছিলেন, যে কারণে অনেক কিছু মানে চেঞ্জেস, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস, এস্থেটিক ডেভেলপমেন্টস হলিউডে হচ্ছিল। আমাদের পরের এপিসোডে আমরা এরকম কিছু মুভমেন্টস নিয়ে কথা বলবো। কিন্তু এই যে 1911-এ নেস্টার স্টুডিওজ হয়ে যাওয়ার পরে 1915-এর মধ্যে নিউ ইয়র্ক, নিউ জার্সিতে বা এই আমেরিকাতে যত মেজর ফিল্ম স্টুডিওগুলো আছে সবগুলো অ্যাকচুয়ালি এই হলিউডে চলে গেছিলো। এর মধ্যে অ্যাকচুয়ালি 5টা, যেটাকে বলা হয় বিগ 5 বলে 5টা স্টুডিও ছিল। ওরা হচ্ছে 20th সেঞ্চুরি ফক্স, প্যারামাউন্ট, আরকেও, MGM আর ওয়ার্নার ব্রাদার্স। এই যে 5টা বিগ স্টুডিওস, যাকে বিগ 5 নামে বলা হয়, ওরাই কিন্তু এই যে প্রোডাকশন, এক্সিবিশন, ডিস্ট্রিবিউশন সবগুলির ওপরে ওরা মোরালেস ওদেরই একটা কন্ট্রোল ছিল। আর তখন বাই দিস টাইম আমি কথা বলছি 30s, ফ্রম দ্য 30s, এই যে টাইমটা মানে 30s to 60s, এই টাইমটাকে অনেক সময় গোল্ডেন এজ অফ হলিউডও বলা হয়, যখন 400 ফিল্মস এ ইয়ার ওয়ার রিলিজড। সো এই টাইমটাতে এই যে শিফটটা যে হয়েছিল সাইলেন্ট ফিল্মস থেকে টকিজের যে শিফটটা, সেটাও কিন্তু ওইখানেই হয়েছিল।
ইন হলিউড। তো তখনও এরকম চলছে। তো একটা স্টার সিস্টেমের ক্রিয়েট হলো যে এখন শুধুমাত্র আমরা গল্পের উপরে ডিপেন্ড করে আমাদের হবে না, সেটা বুঝতে পারলো স্টুডিওরা। উই হ্যাভ টু ডিপেন্ড অন পিপল হুম পিপল উড, মানে নর্মাল রেগুলার পিপল উড পে মানি টু কাম অ্যান্ড ওয়াচ। সো এরকম কিছু ফিগার্স তৈরি করা হলো, ক্রিয়েট করা হলো, অ্যাকচুয়ালি জেনারেট করা হলো ফিগার্স, ওই যে গ্ল্যাম ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি, সেটা ক্রিয়েট করা হলো ওদের চারিদিকে, যে একটা অরা, একটা পার্সোনালিটি এরকম ক্রিয়েট করা হলো। যেমন ক্যারি গ্র্যান্ট, আমরা কিছু কিছু যদি স্টার্সের কথা বলি যারা ওই সময়ের বিশাল বড় স্টার ছিল, সো ক্যারি গ্র্যান্ট, জন ক্রফোর্ড, রক হাডসন, জিমি স্টুয়ার্ট, ম্যারিলিন মনরো, মার্লন ব্র্যান্ডো, এই যে পার্সোনালিটিসরা, ওরা ছিল এই হলিউডের এই যে বিগ স্টার্স। তো ওদেরকে অ্যাকচুয়ালি দেখার জন্য যাতে লোকজন আসে থিয়েটার্সে, তখন একটা স্টার সিস্টেম ক্রিয়েট করা হলো। তো এই স্টার সিস্টেমের মানেটা কি? সেটা হচ্ছে যে এই স্টাররা যে ওদেরকে একটা লং টার্ম একটা কন্ট্রাক্ট সাইন করতে হতো। তো এই কন্ট্রাক্টগুলি অনেক সময় এরকম হতো যে যখন যদি একজন অ্যাক্টর যদি বা একজন এরকম স্টার যদি একটা কোনো প্রোডাকশন হাউস বা একটা স্টুডিওর সাথে কন্ট্রাক্ট সাইন করে, তাহলে সে অন্য কোনো স্টুডিওর সাথে কাজ করতে পারবে না। আর এগুলি লং টার্ম কন্ট্রাক্ট হতো, যেমন 2 বছর 3 বছরের জন্য ওদের কন্ট্রাক্টগুলো করা হতো। সো এটা কিন্তু এই টাইপের যে একটা কন্ট্রাক্ট অব্লিগেশনস যেটা ওরা করতেন, সেটা কিন্তু শুধুমাত্র অ্যাক্টার্সদের সাথেই করতো না, এটা অনেক সময় এক্সিবিটার্সদের সাথেও করা হতো। সো যেমন ফিল্ম থিয়েটার্স, ওদের সাথেও এরকম কন্ট্রাক্ট করা হতো যে 3 বছর বা 2 বছরের জন্য বা 1 বছরের জন্য হলে 1 বছরের জন্য যত ফিল্ম একটা স্টুডিও বানাবে সবগুলো ফিল্ম দেখাতে হবে। তো প্রবলেমটা হচ্ছে যে একটা স্টুডিও কিন্তু যদি এতগুলো ফিল্ম বানানো হয় বছরে 400টা ফিল্ম, তাহলে বুঝতেই পারছেন যে বড় স্টারদের নিয়ে তো সব ফিল্ম হচ্ছে না, ছোটোখাটো ফিল্ম এরকম বানানো হতো, যেটাকে বি মুভি বলা হতো। বি মুভি মানে এটা হতো এ লিস্ট, তো আরেকটা হতো বি মুভি। এ মুভিগুলো হতো যেগুলি বিগ স্টার, বিগ বাজেট এরকম, আর বি মুভি হতো এরকম ধরুন পাল্প ম্যাগাজিন ওই রকমের যে স্টোরিগুলো থাকতো, যেমন হরর বা সায়েন্স ফিকশন, জনরা ফিকশন যেটাকে বলা হয়, ওই রকমের উইথ লেসার নোন পিপল, লো বাজেট এরকম। বিগ বাজেট ফিল্মগুলো অফকোর্স বাজেট অনেক বেশি, আর লো বাজেটেরগুলো একদম হাফের থেকেও কম হতো বাজেট, কিন্তু যখন ওরা বিক্রি করতো ফিল্মগুলোকে বা এগুলি যখন নিয়ে যেত এক্সিবিটার্সদের কাছে, তখন সেম দামেই দেওয়া হতো, মানে অ্যাট দ্য সেম প্রাইস। সো এই কারণে অনেক লস হচ্ছিল অনেক ফিল্ম থিয়েটারের। সেটাও পরে একটা এরকম, এটা একটা লিগাল অ্যাকচুয়ালি একটা ব্যাটল হয় এটা সেটেল করার জন্য। বাট এভাবেই হলিউড আরও বেশি ডেভেলপ করছিল, এভাবেই চলছিল। কিন্তু মাঝখানে একটা কথা যেটা আমাদের বলতে হবে, একটা টার্ম ইউজ করা হয় যেটা হচ্ছে ক্লাসিক্যাল হলিউড ন্যারেটিভ বা ক্লাসিক্যাল হলিউড স্টাইল। সেটা কি, সেটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা অ্যাকচুয়ালি ডিসাইড করে দিয়েছিল যে ইন স্টুডিও সিস্টেম কেমন টাইপের ফিল্মস বানানো হবে। যে হলিউড মানে আমরা হলিউড বললেই একটা আমাদের চোখের সামনে একটা ইমেজ ভেসে ওঠে। সেটা কীভাবে হয়েছে? সেটা ওই ক্লাসিক্যাল হলিউড স্টাইল বা ক্লাসিক্যাল হলিউড ন্যারেটিভের জন্যই হয়েছে। এই স্টুডিওগুলোর কিছু ইম্পর্ট্যান্ট কিছু এরকম পয়েন্টস ছিল যেগুলি খুব স্ট্রিক্টলি ফলো করতে হতো। সো ফার্স্ট যে রুলটা ছিল সেটা হচ্ছে এই যে ক্যারেক্টার্স যারা থাকবে স্টোরিতে, দে হ্যাভ টু বি সাইকোলজিক্যালি মোটিভেটেড, মানে ওদের কিছু একটা সাইকোলজিক্যালি ওয়েল ডিফাইন্ড ওরা থাকতে হবে, আর ওরা মোটিভেশনাল, মানে ওর কিছু একটা মোটিভেশন থাকতে হবে ওদের, মানে কিছু ভাবছে না, চিন্তা করছে না এরকম না। দে হ্যাভ টু বি মোটিভেটেড, দে হ্যাভ টু বি গোল ওরিয়েন্টেড এরকম। আর ওদের যাতে ওরা কি ভালো না খারাপ সেটা যাতে বোঝা যায়, এরকম গ্রে ক্যারেক্টার্স এরকম যাতে না থাকে, যে ভালো সে ভালো, যে খারাপ সে খারাপ, সেটা যাতে খুব স্পষ্টভাবে যাতে বোঝা যায়। সো সাইকোলজিক্যালি ডিফাইন্ড ক্যারেক্টার্স উইথ গোলস, মোটিভেশনস এরকম। আরেকটা হচ্ছে যে এন্ডিংটা যেটা হবে ফিল্মের, সেটা যাতে একটা মানে প্রপার রেজলিউশন যাতে হয়। এটা ইদার ইট উইল এন্ড আপ উইথ আ ভিক্টরি অর আ ডিফিট অফ দ্য প্রোটাগনিস্ট, কিন্তু যাতে এটা মানে একটা রিজলিউশন যাতে থাকে। আমরা এখন অনেক ফিল্মস দেখি যেটা মানে ওপেন এন্ডেড একটা যে ব্যাপার থাকে, সেটা কিন্তু মানে ইউজুয়ালি এটা ওরা খুব একটা সাপোর্ট করতো না এটাকে, কারণ ওরা চাইতো একটা কোনো রকমের একটা রেজলিউশন হয়ে যাক ফিল্মের মধ্যে। এছাড়াও যেটা হতো সেটা হচ্ছিল একটা কনফ্লিক্ট থাকা খুব ইম্পর্ট্যান্ট। একটা যেটা কনফ্লিক্ট সেটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, যে এটা একটা ইন্টারনাল কনফ্লিক্টও হতে পারে, আবার একটা এক্সটার্নাল কনফ্লিক্টও হতে পারে, দুটোও হতে পারে। কিন্তু কনফ্লিক্টস ওয়ার ভেরি নেসেসারি, কারণ ওয়াই এলস উড এনিবডি পে টু ওয়াচ এ ফিল্ম? যে একজন ক্যারেক্টার, তাকে সে তো মানে তার সাথে হয়তো আমার কিছু মিলে না, মানে আমার সোশ্যাল সেটিং মিলে না বা আমার মানে মেন্টালিটি মিলে না, তো এমন একটা ক্যারেক্টারের 2 ঘন্টা আমি কেন দেখবো বা 1.5 ঘন্টা আমি কেন দেখবো তাকে? ওর লাইফে কী হচ্ছে, ওয়াই শুড আই বি বদার্ড অ্যাবাউট দিস? এটাকে সলভ করার জন্য এই কনফ্লিক্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। বিকজ অ্যাজ হিউম্যান বিংস আমরা মানে এম্প্যাথাইজ করতে পারি উইথ সাচ ক্যারেক্টার, যে ওদের এরকম প্রবলেম হচ্ছে, ওদের লাইফে কনফ্লিক্ট আছে, আর দিস ইজ হাউ দে আর রিজলভিং ইট। সো এরকম আরও কিছু রুলস ছিল। আর টেকনিক্যাল যে ডেভেলপমেন্টগুলো হচ্ছিলো হলিউডে, বা টেকনিক্যাল যে ব্যাপারগুলো হচ্ছিলো,
এর মধ্যে কিছু আমরা কথা বললাম যেটা গ্রিফিথ যেগুলি শুরু করেছিলেন, শুরু না মানে উনি যেগুলিকে পপুলারাইজ করেছিলেন, আর শুরু ইন দ্য সেন্স মানে ইন মেইন স্ট্রিম, যেটাকে আমরা এখন মেইন স্ট্রিম প্রোডাকশন বলি, বা একদম মানে সবাই এগুলিকে ইউজ করা শুরু করেছিলেন এই টেকনিক্সগুলোকে, এগুলি তো ছিলই। এর সাথে একটা খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে ইনভিজিবল এডিটিং। এডিটিং আমরা সবাই জানি, এই কাটিং পেস্টিং যেটাকে বলে, কাট করা, কিছু জায়গা বাদ দেওয়া, কিছু জায়গা রাখা। কিন্তু এটা ইনভিজিবল মানেটা কি? ধরুন আমরা যে কোনো একটা ফিল্ম দেখছি, সো দুজন ধরুন কথা বলছে, আমি কথা বলছি আর আমার সামনে আরেকজন কথা বলছে। সো যে দুজন যে কথা বলছি আমরা, প্রথমে একজনের মুখ দেখানো হচ্ছে, নেক্সট শট আরেকজনের মুখ, আমার মুখ, এরপরে আবার যে আমার সাথে কথা বলছে তার মুখ। এই যে কাটটা হচ্ছে কথার মাঝখানে, এই যে কথাটা হচ্ছে আমাদের মাঝখানে, আমরা যখন ফিল্মটা দেখি তখন কিন্তু আমরা এরকম ভাবি না যে আচ্ছা এখন তোর কাট ছিল, অ্যাক্টর কি কিছু ভুলভাল বললো কাট হয়ে গেল, বা হয় কিন্তু এরকম এমন হয় না যে একজন অ্যাক্টর যখন বসে কথা বলছে বা ডায়লগস যখন মানে যখন ডায়লগস বলে যখন পারফর্ম করছে তখন কোনো ভুল করে না এমন হয় না, যখন কাট বলে আবার রিটেক নেওয়া হয়। শর্টস এক্স্যাক্টলি স্ক্রিপ্টে যেরকম লেখা থাকে এরকমভাবে শ্যুট করা হয় না কিন্তু ফিল্ম, মানে এটা বুঝে করা হয় যে কোনটা আজকে ইজিয়ার হবে করা, কোনটা বেটার হবে, এরকমভাবেই করা হয়। কিন্তু এডিটিংয়ের সময় সব ঠিকঠাক দেওয়া হয়, কিন্তু এডিটটা যখন আমি করছি, কাটসগুলো যখন আমরা বসাই, তখন ফিল্মটা দেখার সময় যে স্পেকটেটার বা যে ভিউয়ার অডিয়েন্স, সে যাতে জানতে না পারে, সে যাতে বুঝতে না পারে যে এই তো ওখানে কাট হয়ে গেছে, যে এটা তো একটা বানানো জিনিস। সো আমরা যে প্রথম দিন আমি বলেছিলাম যে সিনেমা একটা ইলিউশন, এই যে ইলিউশনটা মেনটেন করা, সেটাই হচ্ছে ইনভিজিবল এডিটিং। যে এডিটিং আছে কিন্তু সেটা ইনভিজিবল হয়ে যায়। মানে এটা ইনভিজিবল কীভাবে করে, এটা অ্যাকচুয়ালি অনেক রকমভাবে কাজ করে। যেমন বিকজ আমরা যখন ফিল্মস দেখি আমরা কিন্তু মানে ভাবি না যে এই তো ক্যামেরাটা তো একটু নড়ে গেল, ক্যামেরাটা তো সরলো, ক্যামেরা তো পেছনে এলো, রিয়েল লাইফ এরকম হয় না। কিন্তু গল্পটা যদি এঙ্গেজিং হয়, যদি আমরা ক্যারেক্টার্সদের সাথে খুব ক্লোজ ফিল করি, যদি একটা বন্ডিং আমাদের হয়ে যায় উইথ দ্য ক্যারেক্টার্স, তখন কিন্তু আমরা এগুলি নোটিস করি না। তার জন্য একটা খুব ভালো একটা স্ক্রিন প্লে, একটা খুব ভালো গল্প থাকতে হয়, একটা ভালো স্ক্রিপ্ট থাকতে হয়। তো এরকম কিছু হলিউড আমাদের এইসব দিক থেকে আমাদের ফিল্মকে, আমাদের সিনেমাকে এরকমভাবে ওরা হেল্প করেছে। গোল্ডেন এজ অফ হলিউড যেটাকে আমি বললাম, যেটা ডেটসগুলো মানে একটু রিল্যাক্স করা যায়, মানে এদিক ওদিক 1930s to 1960s, এটাই মানে মোস্ট অফ দ্য স্কলার্স দে এগ্রি যে এই টাইমটাই হচ্ছে গোল্ডেন এজ অফ হলিউড, যেটা মোস্টলি মানে গোল্ডেন এজ ইন দ্য সেন্স যে স্টুডিও সিস্টেম বা স্টার সিস্টেম এটা ছিল। তো শেষ কিভাবে হলো, শেষটা যে 60s দিকে কি হয়েছে, এই যে আমি যেরকম এতক্ষণ যেরকম টাইপের ফিল্মের কথা বললাম, কিন্তু আপনারা ভেবে দেখুন যদি কন্টিনিউয়াসলি এক রকমের ফিল্মস বানাতে থাকে তাহলে তো পিপল উড গেট বোর্ড ইভেনচুয়ালি। সো একটা টাইম এরকম ছিল যে ইয়াং জেনারেশন ওরা আর এরকম ফিল্মস চাইছিল না, বিকজ ওই টাইমে আমি 60s কথা বলছি, তো বুঝতেই পারছেন কোল্ড ওয়ার তো ঠিক আছে, কোল্ড ওয়ার চলছেই, তার সাথে ভিয়েতনাম ওয়ার, কোরিয়ান ওয়ার, এই সব মিলে যে ইউথ যারা, ওদের মধ্যে একটা ডিজায়ার অফ সাম নিউ কাইন্ড অফ সিনেমা সেটা জাগলো, যে অনেক হলো ফ্যামিলি ড্রামা, নোয়ার, যাই হোক এগুলি অনেক হলো, অন্য ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যারেক্টার্স দেখি আমরা একটু। বিকজ আমাদের রিয়েল লাইফে যেটা হচ্ছে, মানে কন্টেম্পোরারি আমেরিকা যেটা হচ্ছে আমাদের, সেটা কিন্তু প্রপারলি আমরা দেখতে পাচ্ছি না অন স্ক্রিন। হ্যাঁ, এদিক ওদিক একটু দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু উই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট, উই ওয়ান্ট সামথিং নিউ। তখন অ্যাকচুয়ালি যে ফিল্ম স্কুল, মানে তখন বিভিন্ন যে ফিল্ম স্কুলগুলো ছিল সেখানে অনেক ইয়াং ফিল্ম মেকার্সরা এরকম ফিল্ম শিখছে, আর ওরা বিভিন্ন বাইরের দেশের সিনেমা দেখছে। বাইরের দেশের সিনেমা মানে ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, জাপানিজ, এইসব মুভিস ওরা সবাই দেখছে, ইয়াং ফিল্ম মেকার্সরা বা যারা স্টুডেন্ট ফিল্ম মেকার্স। অলসো এই ইউরোপিয়ান ফিল্মসগুলো যখন আমেরিকাতে আসতো আর লোকজন যখন এগুলো দেখতেন, তখন ওরা ভাবতেন আচ্ছা ইউরোপিয়ান ফিল্মস আর মোর ডেয়ারিং ইন দ্য সেন্স ওরা ওরকম সব জিনিস নিয়ে কথা বলতে পারে, ওরকম সব জিনিস নিয়ে ওরা ডিসকাস করতে পারে ইন দেয়ার ফিল্মস, যেগুলো আমেরিকান ফিল্মস পারছে না। তো এই কারণে ওরা মানে ইউরোপিয়ান ফিল্মসে বেশি ওরা প্রেফারেন্স দিতে থাকলো। তো স্টুডিও তখন বুঝতে পারলো যে বেশি দিন এরকমভাবে আর থাকবে না, বিকজ পিপল আর আনউইলিং টু ওয়াচ দ্য সেম কাইন্ডস অফ মুভিজ ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। তখন ওরা ইম্পর্টেন্স দেওয়া শুরু করলো ওই যে নিউ অ্যান্ড আপকামিং ফিল্ম মেকার্স যারা, ওই যে স্টুডেন্ট ফিল্ম মেকার, ওদেরকে। তো এর মধ্যে যারা পরবর্তীকালে যারা বিশাল বড় নাম হয়ে উঠবেন, নিজেই একজন ইনস্টিটিউশন, নিজেই মানে দে উড দেমসেলভস বিকাম ইনস্টিটিউশনস, লাইক মার্টিন স্করসেসি, ব্রায়ান ডি পালমা, এরপরে ফ্রান্সিস ফোর্ড কপোলা, স্টিভেন স্পিলবার্গ, এই যে স্ট্যানলি কিউব্রিক, এই যে পার্সোনালিটিসরা, ওরা তখন অ্যাকচুয়ালি ইন দ্য 60s থেকে ওরা ফিল্মস বানানো শুরু করলেন, যখন এটা একদম ওই যে ক্লাসিক্যাল হলিউড স্টাইল এটা থেকে অনেকটা সরে গিয়ে ওরা পুরোপুরি সব মানে ওরা এসব ইনভিজিবল এডিটিং এইসব ওরা কিছু মানে এগুলি ওরা রেখেছেন ঠিকভাবে, কিন্তু ওদের যে গল্প, ওদের যে স্টোরিগুলো, সেগুলো চেঞ্জ হয়ে গেল।
ইন হোয়াট ওয়ে? যেমন আমি প্রথমে বলছিলাম যে ক্যারেক্টার্স গ্রে ক্যারেক্টার্স হওয়া যাবে না, ক্যারেক্টার্স উড হ্যাভ টু বি ভেরি ডিফাইন্ড আর কি, ওয়েল ডিফাইন্ড, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এরকম। কিন্তু আমরা যদি একটা ফিল্মেরই এক্সাম্পল দিই আমি, ট্যাক্সি ড্রাইভারের যে প্রোটাগনিস্ট ট্রাভিস বিকল, সে কি ভালো না খারাপ, এটা কিন্তু মানে এটা চট করে ওটা উত্তর দেওয়া যায় না। এটা একটা রেকমেন্ডও করবো, যারা আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে এই ফিল্মটা আপনারা দেখতে পারেন, ট্যাক্সি ড্রাইভার, মার্টিন স্করসেসির একটা ফিল্ম। এই ফিল্মটার মধ্যে যে প্রোটাগনিস্ট আমরা দেখতে পারি ও মানে ও ঠিক নর্মাল না, নর্মাল ইন দ্য সেন্স একটা রেগুলার একটা লোক যেভাবে ফাংশন করা উচিত সেইভাবে ফাংশন করে না। তার কিছু সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিছু একটা হয়েছে, ওর পিটিএসডি আছে, ওয়ারের একটা অ্যালিগারি আছে। সো এইসব ক্যারেক্টারের থ্রুতে অ্যাকচুয়ালি এগুলো সিনেমার পর্দায় এগুলি ভেসে উঠতে থাকলো। আর কিছু যেগুলিকে আমরা ডার্ক অনেক সময় মনে করা হয়, যেগুলি আগে স্টুডিও এগুলি এরকম টাইপের ডার্ক জিনিস খুব একটা এগুলি নিয়ে ডিল করতেন না। ডার্ক ইন দ্য সেন্স যেটা আমেরিকান কালচারকে একটু ক্রিটিকও করে, ইনস্টেড অফ জাস্ট সেলিব্রেটিং আমেরিকান কালচার, এটাকে একটু ক্রিটিক করা, সেটাও কিন্তু এই ফিল্ম মেকার্সরা থ্রু দেয়ার ফিল্মস ওরা এগুলোকে শুরু করলো। সো এরকমভাবে এই যে গোল্ডেন এজ অফ হলিউড বা এই যে স্টুডিও সিস্টেম, দ্যাট কেম টু অ্যান এন্ড। আর ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং নামে যে একটা জিনিস, সেটা অ্যাকচুয়ালি শুরু হলো। সো কমার্শিয়াল সিনেমা কি, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কি, আর আমি যেটা বললাম যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় অনেক রকমের ফিল্মস তৈরি হচ্ছিল, যেগুলো এই যে ফিল্ম মেকার্সরা, আমেরিকান ফিল্ম মেকার্স, ওদের ইন্সপায়ার করছিলেন। ইনফ্যাক্ট শুধুমাত্র আমেরিকান ফিল্ম মেকার্সরা না, ইন্ডিয়াতেও প্রচুর ফিল্ম মেকার্সদের ইন্সপায়ার করেছিল। সো ফিল্ম মুভমেন্ট জিনিসটা কি একটু ব্রিফলি বলে আমরা আজকের জন্য আমাদের এপিসোড এখানে শেষ করব। দেখুন, কেউ কিন্তু চিন্তা ভাবনা করে কেউ মুভমেন্ট শুরু করেনি, মানে আমরা যতই মুভমেন্টের কথা বলি, ফিল্ম মুভমেন্টস, কেউ চিন্তা ভাবনা করে এগুলি করেনি। এখন যখন আমরা হিস্টোরিক্যালি ভাবি, যখন আমরা আগে গিয়ে আমরা পড়ি হিস্ট্রিটা, তখন আমরা দেখতে পাই যে কিছু কিছু সময়ের জন্য এক ধরনের ফিল্মস তৈরি হচ্ছিল। তখন আমরা বুঝতে পারি আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই পার্টিকুলার টাইম পিরিয়ডটা একটা মুভমেন্ট চলছিল ফিল্ম মেকার্সদের মধ্যে। এইভাবেই আমরা অ্যাকচুয়ালি মুভমেন্টসগুলোকে পড়ি। আমাদের পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব সোভিয়েত রাশিয়াতে কি একটা মুভমেন্ট হচ্ছিল। এখানে আমাদের পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব যে সোভিয়েত রাশিয়াতে কিভাবে সিনেমার যে ল্যাঙ্গুয়েজ সেটা ডেভেলপ হয়েছিল, যেটা পুরো পৃথিবীকে কিভাবে সিনেমা দেখতে হয় আর বানাতে হয় সেটা একদম চেঞ্জ করে দিয়েছিল। আচ্ছা বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। সিনেটক এখানেই আজকে শেষ হচ্ছে। আবার আমরা নেক্সট এপিসোডে কথা বলবো অ্যাবাউট সোভিয়েত রাশিয়ান সিনেমা।